ভাবছি একজন অসুস্থ মানুষ কি করে এরকম কুটবুদ্ধি করতে পারে। এই নাটক করেই বা কি লাভ হবে ওনার। ভেতর ভেতর উত্তেজিত হয়ে উঠছি। নিজেকে কেমন যেন মুহুরা মনে হচ্ছে। ভাবছি আর মাথা নাড়ছি। এরা মা ছেলে মিলে কি করতে চাইছে সেটাই বুঝতে হবে আমাকে। দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না আমি। নিজেকে নিয়ে খেলার আর কোনো সুযোগ আমি কাউকেই দিব না। অনেক কিছু হারিয়ে আজ এইটুকু অর্জন করেছি। অর্জনটুকু কিছুতেই হারাতে চাই না আমি, কিছুতেই না। সারোয়ারকে কবে থেকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম জানেন? একবার শপিং এ গিয়ে আমার খুব ক্লোজ এক বান্ধবীর সাথে দেখা হলো। আমাকে অবাক করে দিয়ে সারোয়ার আমার সেই বান্ধবীর সাথে এমন ভাবে কথা বলতে শুরু করলো যেন সে আমার বান্ধবীকে কত কাল ধরে চেনে। রীতিমতো ফ্লার্টিং করছিল সারোয়ার, আর আমার বান্ধবী তাতে ভীষণ মজা পেয়ে আমায় দেখছিল আর ওর সাথে তাল মেলাচ্ছিল। সেদিন বাড়ি ফিরে আমি কৈফিয়ত চাইতেই সারোয়ার আমাকে বোঝালো পুরো ব্যাপারটাই ফান। সে আমাকে ঈর্ষান্বিত করতেই এমনটা করেছে যাতে আমাদের ভালোবাসা বাড়ে। আমি অবিশ্বাস নিয়ে অনেকক্ষণ সারোয়ারকে দেখেছিলাম। এরপর কিছুদিন পরেই আমার সেই বান্ধবীর ফোন। তোর বর আমাকে বিরক্ত করছে, সামলে রাখতে না চাইলে বিয়ে সংসার করছিস কেন? ছেড়ে দে। সাথে সারোয়ারের পাঠানো মেসেজের স্ক্রিনশট। লজ্জায় মাথা হেড হয়ে যায় আমার। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হুট করে কেন এমন করছে সারোয়ার? কি সমস্যা ওর? বাসায় ফিরে ধরলাম ওকে। প্রথমে আমতা আমতা করলেও পরে স্বীকার করলো। তুমি ব্যস্ত থাকো, আমার একলা লাগে। নিজে কেন কিছু করছো না সারোয়ার? অফিসে একদিন যাও, 3 দিন যাও না। এদিকে আমি ঘরে বাইরে কাজ করতে করতে মরছি। এভাবে হয় না সারোয়ার। কবে নিজের পায়ে দাঁড়াবে তুমি? সারোয়ার আমাকে ঠান্ডা করার চেষ্টা করলো। বিজনেসটা মায়ের অনেক প্রিয়, এটাতেই মায়ের সময় কাটে। আমি সেখানে অযাচিত নাক গলাতে চাই না। তাহলে নিজে কিছু করো, বিজনেস চাকরি যাই হোক কিছু একটা করো। চাকরি করলে মা কষ্ট পাবে। আমি অবাকের চূড়ান্ত। তাহলে কি আজীবন বেকার বসে থাকবে? এমনই ইচ্ছে তোমার? আমাকে আগে বলনি কেন? সারোয়ার মিষ্টি হেসে প্রবোধ দেয় আমায়। তুমি খামোখাই ভুল বুঝছো আমাকে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে রেগুলার অফিস করব। এবার খুশি? আমি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলি। আমার প্রতি ন্যূনতম সম্মান নেই সারোয়ারের মনে। থাকলে এইসব করতে পারতো না। এই সারোয়ারকে অচেনা লাগে আমার। যাকে চিনতাম সে অন্য কেউ। সে স্বপ্ন দেখাতে জানতো, নিজেও দেখতো। এই সারোয়ার স্বপ্ন দেখতে জানে না। ধাক্কা খেলাম আমি। বাবার কথাগুলো কানে বাজতে থাকলো। এই প্রথম মনে হলো ভুল করে ফেলেছি আমি। বাবার কথা শোনা উচিত ছিল, কিন্তু কি আর করা। এমন ভুল করেছি যা শোধরানো বড় কষ্ট। আমি মনে মনে ছক কষি। দেখি সব দিক দিয়ে হার আমারই। চূড়ান্ত আঘাত তখনও বাকি বুঝিনি আমি। সারোয়ার রেগুলার অফিস শুরু করলো। যেটা হলো, ও অফিসে বেশি সময় দিতে লাগলো। রাত করে বাড়ি ফিরে শুয়ে পড়ে। আমি সন্ধ্যায় ফিরে ওর অপেক্ষার থাকতাম। অথচ বেশিরভাগ দিনই ও ফিরতো 12টার পর। একদিন বললাম, তোমার যেহেতু ফিরতে রাত হচ্ছে, আমি তাহলে চেম্বার শুরু করি। কেন? রাত বিরেতে বাইরে থাকতে হবে কেন? এই সময়টা বোর লাগে আমার, কিছু করার থাকে না। ঘরের কাজ করো, রান্না করো, কাজের তো অভাব নেই। আমি ডাক্তার, এটা জেনে শুনেই তো তুমি আমার সাথে সম্পর্ক করেছিলে স্যার। এখন এইসব বলার মানেটা কি? বিসিএস দেইনি, এখন যদি চেম্বার না করি, পড়ালেখা না করি, তাহলে ডাক্তারি পড়াটাই তো বৃথা যাবে। তুমি সেটাই চাও বুঝি? স্যার আর কথা বলো না। পরের সপ্তাহে বাসার কাছাকাছি হসপিটালে চেম্বার শুরু করলাম। 2 ঘন্টার জন্য চেম্বার মানা করার কোনো কারণ নেই। সারোয়ার জানলেও কিছু বললো না। অল্প দিনেই আমার চেম্বার বেশ জমে উঠছে দিনকে দিন। তবে সেই সাথে এটারও টের পাচ্ছিলাম আমাদের দুজনের মধ্যকার ছন্দ হারিয়ে যাচ্ছে। ছোট ছোট অনেক ঘটনা আজ আর মনে করতে চাই না। প্রতিটা ঘটনা আমাদের সম্পর্কের খুঁটি একটু একটু করে আলগা করেছে। পুরো ঘটনা থেকে একটা জিনিস খুব বুঝলাম, 10 জনের অনিচ্ছায় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই অনেক উদ্যোগী হতে হয়। বেশিরভাগ ছেলে হয়তো এই জায়গায় এসে হেরে যায়। সারোয়ার যতটা আগ্রহী হয়ে আমায় বিয়ে করেছিল, ততটা আগ্রহ যদি বিয়ে টিকিয়ে রাখতো, তাহলে হয়তো আজ আমাদের সম্পর্কটা অন্যরকম হতো। মধ্যবিত্ত মেয়েরা শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে চায়, কিন্তু সফল হতে পারে খুব অল্প সংখ্যক। কেউ শেষ পর্যন্ত হেরে যায়, নয়তো কেউ সব মেনে নিয়ে মুখ বুজে পড়ে থাকে। আমি এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে ছিলাম। আমি হেরে যেতেও রাজি ছিলাম না, আবার মুখ বুজে পড়ে থাকতেও চাইছিলাম না। ওই সময়টা খুব বাজে কেটেছে আমার। বাবার বাড়ির সাথে সম্পর্ক আলগা, অভিমানে মুখ ফিরিয়ে নেয়া, বাবার কাছে ফিরতে চাইনি তাকে সঠিক প্রমাণ না করতে। আরেকদিকে রঙ্গন ছিল না। মেডিকেলের রঙ্গন ছাড়া আর কারোর সাথে সেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমার। কাজে একাকিত্ব তীব্রভাবে গ্রাস করলো আমায়। এর মধ্যেই সার্ভারের আরেকটা খবর আমাকে একেবারে রিক্ত করে দিল। অফিসের এক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে।
আর সেটা নাকি বিয়ে পর্যন্ত করাবে। আমাকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করবে সারওয়ার। আর এতে ওর মায়ের সমর্থন আছে। মাথা নষ্ট হয়ে গেল আমার, কার সাথে পরামর্শ করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। অতঃপর বাধ্য হয়ে রঙ্গনকে মেসেঞ্জারে নক দিলাম। যে ছেলেকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম একদিন, সেই ছেলেই আমার এক ডাকে সাড়া দিল। ওকে জানালাম আমি দূরে কোথাও যেতে চাই, ওকে কোনোভাবে হেল্প করতে পারে নাকি আমায়। তখনও জানতাম না রঙ্গন দেশে ফিরেছে। সব শুনে সে আমাকে আশ্বাস দিল কোনো একটা ব্যবস্থা করবে, আমি যেন চলে আসি চিটাগং। কবে কখন ঘর ছাড়বো সেটা বলে দিলাম ওকে। আমি এক জায়গায় যেয়ে ওর কোনো এক পরিচিতের সাথে মিট করার কথা ছিল আমার। সেদিন পালিয়ে যেখানে যেয়ে সারপ্রাইজ হলাম রঙ্গনকে দেখে, ঠিক যেমনটা আজ হলাম সারোয়ারকে দেখে। একটু নাটক করতে হয়েছে আমায়। ছোটকাল থেকে গোয়েন্দা গল্প পড়াটা কাজে লাগিয়ে একটা বুদ্ধি বের করেছি। সকালে মোমেনা খালাকে জোরে জোরে বলেছি আজ আমি সেমিনার অ্যাটেন্ড করতে চট্টগ্রামের বাইরে যাব, ফিরতে রাত হবে। তারপর তৈরি হয়ে বেরিয়ে এসে বসলাম বাসার কাছের এক রেস্টুরেন্টে, যেখানে থেকে বাসাটা সরাসরি দেখা যায়। তারপর অপেক্ষা করতে লাগলাম শিকারের। জানতাম এতে কাজ হবে, শিকারি টোপ গিলবে। মোমেনা খালাকেও বলা ছিল, তাই তিতুনকে সাথে নিয়ে ওর দিদুন বের হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই আমি ওদের পিছু নিয়েছি। বাসা থেকে খুব বেশি দূরে নয় হোটেলটা। ওরা রিক্সায় যাচ্ছিল আর আমি গাড়িতে ওদের পিছু নিচ্ছিলাম। এখন হোটেল আগ্রাবাদের ৫ম তলার ৫০৭ নং ডিলাক্স রুমটার সামনেই দাঁড়িয়ে আমার হাত পা রীতিমতো কাঁপছে। ভাগ্যিস এখানে সারোয়ার নিজের নামটা ঠিক লিখেছে, কোনো লুকোচুরির আশ্রয় নেয়নি, না হলে ওর রুম নাম্বারটা খুঁজে পাওয়া দুষ্কর হতো। আমি দুরু দুরু বকে দরজায় নক দিলাম। ভেতর থেকে সারোয়ারের গম্ভীর গলা ভেসে এলো। হ্যাঁ। শরীর কাঁপছে আমার। দীর্ঘ ৫ বছর পরে সেই পরিচিত গলার স্বর শুনে অকারণ উত্তেজনায় মুখটা ধরপড় করে উঠল। সহসাই গলা দিয়ে আওয়াজ বের হলো না আমার। কিছুক্ষণ অপেক্ষা করে সাহস করে পুনরায় দরজা কড়া নাড়তেই এবার দরজাটা ফট করে খুলে গেল। আমার সামনে সারোয়ার দাঁড়িয়ে আছে, চোখে মুখে হাজারো বিরক্তির অভিব্যক্তি নিয়ে। কিন্তু আমাকে দেখা মাত্রই চেহারায় দ্রুত পরিবর্তন এলো, যেন ১০০০ ভোল্টের শক খেয়েছে সে। ফ্যাকাশে মুখে হতভম্ব ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সারোয়ার, আমার স্বামী তিতুনের বাবা। দুজন দুজনকে দেখছি বিস্ময় নিয়ে। কোনো আওয়াজ নেই ভেতর থেকে। আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা বেরিয়ে এলেন। সারোয়ার, কে এসেছে? রুম সার্ভিস নাকি? তিতুনের জন্য আইসক্রিম এনেছে, তাই না? বলতে বলতেই আমার দিকে নজর পড়লো ওনার। চমকে উঠে বললেন, তুমি এখানে? আমি নিজেকে সামনে নিয়ে হেসে দিলাম। সারোয়ারের চোখে চোখ রেখে জানতে চাইলাম, কেমন আছো সারোয়ার? এতদিন পরে কোত্থেকে এলে জানতে পারি? ভেতরে এসো দুপুর। সারোয়ার দরজা থেকে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। তিতুন আমাকে দেখেই দৌড়ে এলো। মাম্মা, তুমি এসেছো? বাবাকে দেখতে এসেছো তাই না? কি মজা! বাবা, মাম্মা, মামি, দিদুন সবাই মিলে খেলবো। সবাই মিলে খেলবো তিতুন, তার আগে মাম্মা একটু বাবার সাথে কথা বলবে, তুমি একটু খেলো। সারোয়ার তিতুনকে ডাকলো। এই যে নতুন গাড়ি আছে এখানে, দেখো তো চালাতে পারো কিনা। তিতুন নতুন খেলনা পেয়ে ডুবে গেল। আমি সারোয়ার আর তিতুনের দিদুন তিনজনে মুখোমুখি বসে আছি। ওনার মুখ চোখ ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে। উনি বললেন, কি ঘটেছে আমি বলছি দুপুর। সারোয়ার হাত দেখালো। তুমি অসুস্থ মানুষ, এত চাপ নিও না মা। দুপুর কি জানতে চায় তার জবাব আমি দিব। আমি হাসলাম। তোমাদের দুজনের ঠেলাঠেলি শেষ হলে আমি কিছু বলি? সারোয়ার মাথা দুলালে আমি বলি, তুমি কি সত্যি এতদিন নিখোঁজ ছিলে? সারোয়ার মুখ খুলল। উত্তরটা হ্যাঁ বানাতে দেওয়া সম্ভব না। তোমার ডিটেলস শুনতে আপত্তি নেই তো? আমি মাথা নাড়ি। শুনবো বলেই তো এলাম। বলো কি ঘটনা? আমার পালিয়ে যাওয়ার দিনই কেন তুমিও পালালে সেটা জানতে খুব উৎসাহী আমি। সারোয়ার আমার চোখে চোখ রাখে। টের পেলাম ওর চোখের তারা খানিকটা জ্বলে উঠে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। নরম গলায় বলল, তুমি আমাকে ছেড়ে পালাবে এই কথাটা প্রথম আমাকে জানায় রেবা, তাও আবার রঙ্গনের সাথে। অসম্ভব। শুনে আমি বিশ্বাস করিনি মোটেও। রেবার কনফিডেন্সের সাথেই শর্ত দিয়েছিল, যদি তোমার পালিয়ে যাওয়ার খবর সত্যি হলে ওকে বিয়ে করতে হবে। তোমার উপর প্রচণ্ড বিশ্বাস থেকেই আমি ওর শর্ত মেনে নিই। আমি জানতাম রঙ্গন তোমাকে না পেয়ে ওর মায়ের উপর রাগে ক্ষোভে বিদেশে পাড়ি জমিয়েছে। কাজেই রেবার কথা মিথ্যে ধরে নিয়ে ওর শর্তে সম্মতি দিয়েছিলাম। কিন্তু তুমি আমার বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেদিন রঙ্গনের সাথে পালিয়ে গেলে। সারোয়ারের কথা শুনতে শুনতে আমার ভ্রু কুঁচকে গেল। আমি রাগান্বিত হয়ে বলি, কি বলতে চাইছো সারোয়ার? এমনভাবে বলছো যেন আমি পরকীয়া করে পালিয়ে এসেছি। ব্যাপারটা কি? নাকি তোমার পরকীয়ায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি পালিয়ে এসেছি?
বিশ্বাস শব্দটা যায় তোমার সাথে? কারো বিশ্বাস কিভাবে ভাঙতে হয় সেটা তো তোমার চাইতে ভালো কেউ জানে না। আমার কথা না হয় বাদ দাও, তুমি জানতে রঙ্গন আমায় পছন্দ করে, তবুও খালাতো ভাইয়ের পছন্দকে তুমি নিজের পছন্দ বানাতে দুবার ভাবোনি তুমি। সেই তুমি কি না আমায় বিশ্বাস নিয়ে জ্ঞান ঝাড়ছো? ব্রাভো সারওয়ার, ব্রাভো। সারওয়ার অসহায় চাহনি দিয়ে তাকিয়ে থেকে আমায় বলল, আমার ভুল আমি স্বীকার করছি দুপুর। তাই বলে তুমিও কেন সেই একই পথে হাঁটবে? কেন আমার থেকে পালিয়ে আসবে? আমি রেগে গেলাম, চেঁচিয়ে বললাম, আমি পালিয়ে এসেছি? আমি নাকি তুমি বাধ্য করেছিলে আমায়? কি করা উচিত ছিল আমার তখন? পালিয়ে না এসে তোমার তালাকের অপেক্ষা করতাম, তারপর ডিভোর্সি হয়ে সমাজের মানুষের বাঁকা নজরে পড়ে নিজেকে শেষ করতাম? না, আমি কেন সহ্য করবো বলো তো? আমার একার কেন দায় হবে? বিয়ে তুমি আমি দুজনেই করেছিলাম, তাই আমি একা সাফার কেন করব? এটা মেনে নিতে মন সায় দেয়নি আমায় কিছুতেই। সেদিনই ঠিক করলাম পালিয়ে যাব আমি। তুমি যাকে খুশি বিয়ে করো, কিন্তু মনে যেন এই ভয় থাকে তোমার বউ ফিরে আসবে। যে তোমাকে বিয়ে করবে সেও যেন এই ভয়ে তোমার ভাগিদার বর্তমানে আছে এটা যেন থাকে তার মনে ভয়, যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাকে ছেড়ে তুমি অন্য কারোর সাথে সুখে থাকবে আর আমি ধুকে ধুকে বেঁচে থাকবো, এটা কি করে হতে দিই? আমার কথা শুনে সারোয়ার অবাক হয়ে তাকিয়ে রইল, স্তিমিত কণ্ঠে বলল, আমার না হয় ভুল ছিল দুপুর, তাই বলে তুমি আমাকে ছেড়ে আসবে? আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে নেবে? বাবা হিসেবে আমাকে বঞ্চিত করার অধিকার কোথায় পেলে তুমি? যেই অধিকারে তুমি আরেকটা বিয়ে করতে চাইছিলে সেই অধিকারে সার্ভার। আমারই বান্ধবীর সাথে ফ্লার্টিং, রেবার সাথে ইনিয়ে বিনিয়ে প্রেম, তারপর আমাকে বিয়ে, আবার আমাকে ফেলে অফিসের কর্মচারীর সাথে প্রেম। জীবনটা মনে হচ্ছে তোমারই না? সার্ভার চোখ গোল করে তাকাতেই হেসে দিলাম। হাহ, তুমি কি ভেবেছিলে আমি কোনোদিন জানবো না রেবার কথা? বিয়ে করবে বলেই মেয়েটার সাথে প্রেম প্রেম খেলা খেলে তারপর আমাকে বিয়ে করা। ব্যাপারটা দারুণ সার্ভার। আজ বুঝতে পারি শুধু রঙ্গনকে হারিয়ে হারিয়ে দেওয়ার জন্য তুমি আমায় বিয়ে করেছিলে, প্রেমের নাটক করেছিলে। এতটা হিংসা তোমার আপন খালাতো ভাইয়ের জন্য? কেন সার্ভার? সার্ভার নরম গলায় বলল, তুমি আলোচনা অন্যদিকে টেনে নিচ্ছ দুপুর। যেটা বলছিলাম সেটাই বলি। আমি আমার মেজাজের লাগাম টেনে ধরি, কোনো রকমে নিজেকে শান্ত করে বলি, হ্যাঁ বলো, শুনি তোমার আরেকটা মিথ্যে। সার্ভার মেজাজ খারাপ না করে নরম গলায় বলতে শুরু করলো, সেদিন তাড়াতাড়ি অফিস থেকে ফেরার পরেই রেবা আমাকে জানায় সে রাতে তুমি পালাবে। আমি বিশ্বাস করিনি। রেবা বলল, বিশ্বাস না হলে নেই, তবে বিশ্বাস হয়ে যাবে। তুমি শুধু আমার কথা অনুযায়ী কাজ করো। রেবার কথাতেই সেদিন সকাল সকাল শুয়ে পড়ি। 12:30টায় রেবার কল পেলাম। বলল, তুমি কেবল বাসা থেকে বের হয়েছ, তোমার পিছু নিতে হবে। রুমে তোমাকে না পেয়ে বুঝলাম রেবার কথা হয়তো সত্যি হয়েছে। ছুটলাম তোমার পিছু পিছু। একটা হাসপাতালের সামনে তুমি দাঁড়ালে। একটা লোক এসে তোমার হাতে কিছু কাগজ দিল। 5 মিনিট কথা হলো তোমাদের। তারপর তুমি আবার সিএনজিতে উঠে বসলে, নামলে কলাবাগান বাস স্ট্যান্ডে। সেখানেই রঙ্গনকে দেখলাম। তোমাদের দুজনকে একসাথে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। চিৎকার করে তোমাদের ডাকবো, এমন সময় চোখে আধার নেমে এলো। কেউ আমার মাথায় জোরে আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমি হেসে দিলাম, হাহ, ফিল্মের কাহিনী বলছো নাকি সার্ভার? সত্য মিথ্যা যাই হোক, শুনতে কিন্তু বেশ লাগছে। হ্যাঁ বলো না, তারপর কি হলো? জেগে উঠে কি দেখলে? চেয়ারে বাঁধা পড়ে আছো? রেবা তোমাকে বিয়ে করার জন্য কাজই নিয়ে অপেক্ষা করছে। সার্ভার স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর চোখে কোনো অনুভূতি নেই। আমিও ভয় না পেয়ে তাকিয়ে থাকি, চোখ ফিরিয়ে নেই না। সার্ভার হতাশ কণ্ঠে বলল, তুমি ফান মনে করে বললেও কথাগুলো আসলে সত্য দুপুর। ঠিক এমন কিছুই হয়েছিল। এর সাথে আরেকটা সারপ্রাইজিং ব্যাপার ছিল। সেটা হলো জেগে উঠে রেবার সাথে মাকে দেখা। পুরো ব্যাপারটা মা জানতো, তবুও তোমাকে আটকানোর চেষ্টা করেননি, কারণ সে মনে মনে চাইছিল তোমার সাথে আমার ছাড়াছাড়ি হোক। আমি রেবাকে বিয়ে করি। আমি রাজি হলাম না। মা বললেন, তোমার অনেক পাগলামি সহ্য করেছি সারোয়ার, আর না। দুপুর চলে গেছে ভালো হয়েছে, আপদ একা বিদায় হয়েছে সেই ভালো। এবার অন্তত রেবাকে বিয়ে করো। পাগল হয়েছ মা? ওকে কেন বিয়ে করব? চেহারা দেখেছ ওর? আমি অফিসের জিনিয়াকে বিয়ে করব। আমার কথা শুনে মা রেগে গেল। তাহলে আমার সাথে প্রেম কেন করেছিলে সারোয়ার ভাই? ইচ্ছে হয়েছিল, কিন্তু তুইও বা কেমন? ভাইদেরকে আবার বর বানাতে চাস? ছি! রেবা তীব্র ঘৃণা নিয়ে আমায় দেখে। তোমাকে এত সহজে ছাড়বো না সারোয়ার ভাই, আমাকে তুমি চেনো না। আমাকে কিছু করলে মা তোকে ছেড়ে দেবে? কিছু করার মতো পরিস্থিতিতে থাকলে তো কিছু করবে। দেখো তোমার চোখের সামনে মামির কি হাল করি।
বলেই রেবা মায়ের মুখে রুমাল চেপে ধরলো। মা সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমি ভয় পেয়ে কয়েকবার করে মাকে ডাকি, মা সাড়া দেয় না। রেবা আমার দিকে তাকিয়ে চুপ করে হাসি দিল। এবার তোমার পালা। তারপর তোমাকে নিয়ে এমন জায়গায় আটকে রাখবো যে কোনোদিন কেউ খুঁজে পাবে না তোমায়। তারপর তুমি থেকো একা একা আর দুপুরকে মনে করো। বলেই রেবা পুনরায় আমাকে অজ্ঞান করে। নিজেকে গ্রামের এক বাড়ির ঘরে পাই। খাবার নেই, পানি নেই, বাথরুম নেই। এভাবেই কাটলো কয়েকদিন। তারপর রেবা এসে আবারও বিয়ের কথা বলল। আমি বন্দি দশা থেকে মুক্তি পেতেই ওকে বিয়ে করতে রাজি হলাম। আমি হেসে দিলাম। বাহ, চমৎকার গল্প। তাহলে গত কয়েক বছর সুখে শান্তিতে সংসার করলে, আর এইদিকে তোমার মা তোমাকে খুঁজে বেড়ানোর নাটক করলো। দুজনেই বেশ ভালো গল্প বলতে পারো, অস্কার জয়ী গল্প। বাহ, এবার উনি এগিয়ে এলেন। আমি কোনো নাটক করিনি দুপুর। সেদিনের পর সত্যি সারোয়ারের সাথে যোগাযোগ ছিল না আমার। রেবা ওকে নিয়ে কোথায় চলে গেছিল সেটা আর জানতে পারিনি আমি। কখনো বলেনি। রেবা হুমকি দিয়েছিল কোনো ধরনের মামলা মোকদ্দমা করলে সারোয়ারকে হারাতে হবে। তাই ভয়ে কোনোদিন কিছু করার সাহস পাইনি। আমি খিলখিল করে হেসে দিলাম। গল্পটা বেশ গাঁজাখুরি লাগছে। রেবা আপনাদের বাড়িতেই থাকতো, হুট করে কোথায় চলে যাবে সে? গল্পের এই অংশটা দুর্বল হয়ে গিয়েছে, পাঠক ধরে রাখতে পারবেন না। উনি কিছু বলতে চাইছিলেন, সারোয়ার থামিয়ে দিল। ওকে কিছু বলে লাভ হবে না মা, বাদ দাও। আমি হাসি থামিয়ে গম্ভীর হলাম। বিশ্বাস হবে না কেন? বিশ্বাস হওয়ার মতো করে বললেই বিশ্বাস হবে, অবশ্যই হবে। উনি বলল, নিজের কাছের লোকজন বিশ্বাসঘাতক হলে তাদের সাথে ডিল করা কঠিন। রেবা আমার নারী নক্ষত্র জানতো সারোয়ারকেও। আমাদের কিভাবে কাবু করা যাবে সেটার পরিকল্পনা করে ও কাজটা করেছিল। অনেক দিনের জমানো রাগ ছিল ওর। সারোয়ারকে নিয়ে পালিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনিও। তবে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা ওকে পাঠাতে হতো। তারপর একদিন ওর ফোন এলো, 1 কোটি টাকা দাবি করে, আর বাড়িটাও ওর নামে লিখে দিতে। না দিয়ে উপায় ছিল না। সারোয়ারকে জখম করেছিল খুব বাজেভাবে, ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল। বাধ্য হয়ে আমাকে ওর সব কথা মেনে নিতে হয়। তারপর থেকে রেবা আর কোনোদিন ফোনও দেয়নি আমাকে। তাহলে এটা কে বসে আছে? সারোয়ারের ভূত? আমার প্রশ্নে এবার সারোয়ারের চেহারায় বিরক্তি ফুটে উঠল। আমি মৃদু স্বরে হেসে বলি, সব দোষ রেবার ঘাড়ে দিয়ে এখন নিজেদের সাফ সুতরা বললেই কি আমি মেনে নিব? আর না, আমার মেনে নেওয়া উচিত হবে? হ্যাঁ। সারোয়ার বলল, তুমি মেনে না নিলেও সত্য পাল্টে যাবে না দুপুর। রেবা আমাকে নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিল। সেখানে আমাকে বাড়িতে আটকে রাখতো যেন আমি পালিয়ে দেশে না আসতে পারি। আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছিল রেবা। কিভাবে আমি দেশে ফিরেছি নিজেরই এখন বিশ্বাস হয় না। আমার মুখে প্রশান্তি ফুটে উঠল। নিজের কর্মের সাজা পেয়েছো তবে? সারোয়ার এবার হাসলো। আমি না হয় আমার কর্মের সাজা পেয়েছি দুপুর, তুমি কি পাবে না? স্বামী সংসার ফেলে পরপুরুষের কাছে আশ্রয় নিয়েছ, তার সাজা কি হবে না দুপুর? আমি রেগে বলি, উল্টাপাল্টা বকবে না সারোয়ার, নিজের মতো সবাইকে ভাবো নাকি তুমি? সারোয়ার হাসলো। আমি অবিশ্বাস নিয়ে চিৎকার করে উঠি, না, তা ভাবি না। আমি অন্তত লুকিয়ে চুরিয়ে কিছু করি না। এবার তোমাকে মজার একটা কথা বলি। রেবা আমাকে নিয়ে আমেরিকা গিয়েছিল। ওকে কে সাহায্য করেছিল জানো? তোমার প্রাণপ্রিয় বন্ধু রঙ্গন। বিশ্বাস করি না আমি তোমাকে, কিছুতেই বিশ্বাস করি না। রঙ্গন এমন কাজ করতেই পারে না। সারোয়ার হা হা করে উচ্চ স্বরে হেসে উঠল। তোমার অবিশ্বাসেই সত্য পাল্টে যাবে না দুপুর। সত্য সত্যই রবে। তোমার রঙ্গন তোমার স্বামীকে কিডন্যাপ করেছিল। ফোনের ওপাশে রঙ্গন। হ্যালো। বলতেই আমি বলি, রঙ্গন, এক্ষুনি একটু হোটেল আগ্রাবাদে আসতে পারবি? রুম নাম্বার 507-এ এসে নক করবি। আর শোন, আসার সময় একটু মোমিনা খালাকে বাড়ি থেকে তুলে নিয়ে আয়। তাড়াতাড়ি আসিস প্লিজ। রঙ্গনকে কিছু বলার সুযোগ দিলাম না। ফোন নামিয়ে রেখে সারোয়ারের দিকে তাকিয়ে বলি, তথ্য যাচাইয়ের সুযোগ যখন আছে তখন সময় নষ্ট করে লাভ কি বলো? তাছাড়া রঙ্গনের উপর এত বড় অভিযোগ দিচ্ছ, ওর কথা না শুনে কোনো সিদ্ধান্তে আসা তো ঠিক হবে না। দেখলাম সারোয়ার আর ওর মা দৃষ্টি বিনিময় করলো। আমি হেসে ওনাকে জিজ্ঞেস করি, এত অসুস্থ শরীর নিয়ে এইসব করতে খারাপ লাগে না আপনার? এত এনার্জি পান কোথায় আপনি? উনি জবাব দিলেন না। আমি সারোয়ারকে বলি, তুমি সত্য বলতে ভুলে গেছো, তাই বলে আমি মিথ্যেটা মেনে নিব এমনটা ভাবা তো বোকামি, তাই না? সেই 5 বছর আগের আমার সাথে আজকের আমাকে তুলনা করলে ভুল করবে সারোয়ার। সারোয়ার শুধু বলল, রঙ্গন আসুক, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে।
আধ ঘন্টা বাদে রঙ্গন এলো। স্বভাবতই সারোয়ারকে দেখে ও ভীষণ রকম চমকে উঠল। আমি তিতুনকে মোমেনা খালার সাথে বাইরে পাঠিয়ে দিলাম। রুমে আমরা চারজন মুখোমুখি বসলাম, সবাই চুপচাপ হয়ে আছে। আমি এই কথা শুরু করলাম। রঙ্গন, সারোয়ার তোর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছে। সে বলছে রেবা সারোয়ারকে সাথে নিয়ে আমেরিকায় পালিয়ে যায় তোর সহযোগিতায়। সেখানে সারোয়ারকে বন্দি করে রাখতো রেবা। কথাগুলো কতটুকু সত্য সেটা জানতেই তোকে ডাকা। রঙ্গন চুপচাপ আমার কথা শুনলো। এর মাঝে কয়েকবার ওর মুখাবয়ব পরিবর্তন হয়েছে। শেষের দিকে এসে আমি যখন জবাবের আশায় ওর দিকে চাইলাম, ও হেসে দিল। সত্যতা যাচাই করার আগে আমি তোর কাছে জানতে চাই, তুই ওর কথাগুলো কতটা বিশ্বাস করেছিস? তোর কি আদৌ মনে হয় ও সত্য বলছে? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে আবারও জানতে চাই, তুই বল প্লিজ। তোর বিরুদ্ধে এরকম অভিযোগ মেনে নিতে পারছি না আমি। রঙ্গন হেসে দিল। তোকে মাঝে মাঝে আমার এত বোকা মনে হয় দুপুর? তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে উজবুকের মতো কাজ করিস কি করে? তবুও তোর জানার জন্যই বলছি, আমেরিকায় কাউকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাওয়া যায় না যদি না সে নিজে না যায়, কিংবা কাউকে বন্দি করে রাখাটাও এতটা সহজ নয়। সারোয়ার তোকে গাঁজাখুরি গল্প বলে আর তুই বিশ্বাস করিস? তুই এত বোকা কেন দুপুর? আমি কিছু বলার আগেই সারোয়ার চেঁচিয়ে উঠল। ও কথা ঘোরাচ্ছে দুপুর, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ফাঁকি দিচ্ছে। রঙ্গনের চোখ দুটো জ্বলে উঠল, জল শক্ত হলো, তাতে দাঁত চেপে বলল, দেখ দুপুর, মিথ্যাবাদীদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে দেখি না। খালা প্রথমে বলল সারোয়ার নিরুদ্দেশ, এখন দেখা যাচ্ছে সে বহাল তবিয়তে আছে, আবার এসে উল্টাপাল্টা বকছে। তুই কেন এখনো ওদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছিস আমি সেটাই বুঝতে পারছি না। সারোয়ার চেঁচিয়ে উঠে বলল, কারণ ও আমার বিয়ে করা বউ, অধিকার আছে ওর উপর আমার। রঙ্গন চরম মেজাজ খারাপ করে হাততালি দিল। বাহ, চমৎকার। তাহলে আর কি দুপুর, তুই এখন ওর সাথে সংসার পাত? সারোয়ার বলল, ওর কাছে জানতে চাও দুপুর, আমেরিকায় আমার সাথে ওর দেখা হয়েছে কিনা? এই এতদিনে কি একবারও আমার কথা বলেছে তোমায়? আমি ভাবলে সে নয়নে রঙ্গনকে দেখলাম। আমায় দেখে ও কি বুঝলো কে জানে, চট করে চেয়ারে বসে আমায় ডাকলো। শোন দুপুর, সারোয়ারের মিথ্যাচার নিয়ে জবাবদিহির কোনো ইচ্ছে আমার নেই, তবে আজ এটুকু বুঝলাম, সত্যটা ওরা কখনোই তোকে বলবে না, তাই আমি আজ তোকে সত্য বলবো। তুই বলেছিলি ওদের খবর নিতে, আমি নিয়েছি, আর কিছু তথ্য আগে থেকেই জানি। তুই পালিয়ে আসার পর সারোয়ার আর রেবা বিয়ে করে আমেরিকায় পাড়ি জমায়। ওখানে সারোয়ার লাগামহীন জীবনযাপন করতে শুরু করে। সারোয়ারের চাহিদা পূরণে দেশ থেকে খালাকে টাকা পাঠাতে হয়, ব্যবসায় ধস নামে। একবার মাতাল হয়ে কার সাথে মারামারি করে জেলে যায় সারোয়ার, তাকে ছাড়াতে খালার গ্রামের জমি বিক্রি করতে হয়, আর বাড়িটা সারোয়ারের দাদিকে তার অংশ হিসেবে লিখে দিতে বাধ্য হয়। রেবা শুরুতে সারোয়ারের সাথে তাল মেলালেও পরে হাঁপিয়ে গেছিল। ওখানেই আরেক বাঙালি ছেলের সঙ্গে সম্পর্ক হয়ে পালিয়ে যায়। তারপর সারোয়ার কিছুদিন চেষ্টা করে একা একা ভিন দেশে সার্ভাইভ করতে, কিন্তু না পেরে ফিরে আসে। সময়ের সাথেই খালার উপর অসন্তুষ্ট হয়ে সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। বাবার সম্পদে ওদের হক ছিল, যা সারোয়ারের কারণে ওরা পায়নি। খালার অসুখ কবে থেকে সেটা কেউই বলতে পারে না। ওদের এখন ঘর নেই, ঠিকানা নেই, আজ এখানে কাল ওখানে ভাড়া থাকে। এবার বুঝে নে ওরা কেন তোর কাছে এসে এত নাটক করছে। ওদের তোকে দরকার দুপুর, সেই দরকার থেকেই তোর কাছে ফিরেছে। আমি চাইনি তুই আবার এই জঞ্জালে পা রাখিস, তাই সব কিছু তোর থেকে আড়াল করেছি। তাছাড়া তুই নিজেও কিন্তু কখনো জানতে চাসনি। এখন এটা নিশ্চয়ই আমার অপরাধ নয়? রঙ্গন থামলো, আমার কাছ থেকে কিছু শোনার আশায় তাকায়। আমি কিছু না বলে চুপ করে আছি। সারোয়ার বলল, ও মিথ্যে বলছে দুপুর, নিজের দোষ ঢাকতে এসব বলছে। ও আসলে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিজের করে পেতে চায়, এই জন্য এসব করছে। আমি তবুও চুপ করে রইলাম। সারোয়ারের কথায় একটা শব্দ প্রত্যুত্তর করলো না রঙ্গন। হতাশ কণ্ঠে বলল, তোর সিদ্ধান্ত কি হবে আমি জানি না, তবে আমি একটা কথা পরিষ্কার করে দিই, সব ছেড়ে আমি দূরে চলে এসেছিলাম দুপুর। কাকতালীয়ভাবে যেদিন দ্বিতীয়বার সাহায্য চেয়ে তোর ফোন এসেছিল, সেদিন আবারও তোর ডাক উপেক্ষা না করে সাড়া দিয়েছিলাম। এতগুলো বছর নিঃস্বার্থভাবে তোর পাশে দাঁড়িয়ে থেকেছি। আমাকে বিয়ে না করলেও কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাইবো না দ্বিতীয়বার সারোয়ার তোর জীবনে আসুক। যদি তুই এরকম কোনো সিদ্ধান্ত নিস, তবে চিরজীবনের মতো আমাকে হারিয়ে ফেলবি। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি চললাম, এই ক্লাউনদের মাঝে থাকার কোনো ইচ্ছে আমার নেই। রঙ্গন কোনো সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা মুখ নিচু করে বসে আছে। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে ডাকি, আপনি যাবেন না থাকবেন? উনি সাথে সাথেই দাঁড়িয়ে পড়লেন। ওনার চোখে অবিশ্বাস। সারোয়ারের সাথে নিঃশব্দে দৃষ্টি বিনিময় করে আমার পিছু পিছু বেরিয়ে এলেন। বাসায় ফিরে নিজের রুমে ঢোকার আগে ওনাকে বললাম, এখন থেকে আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে বাসার বাইরে নেবেন না। এতদিন সম্পর্কের লেহাজে চুপ ছিলাম আমি, কিন্তু আর না। আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আর।
ফল ভালো হবে না। অন্তত আমার মেয়ের ক্ষেত্রে কোনো ধরনের ফালতু আচরণ আমি মেনে নিব না। উনি বিনা বাক্যে মাথা তুলালেন। আমি মনে মনে হাসলাম। খুব বুঝতে পারছি অতি ভক্তি চোরের লক্ষণ। ওনার মাথায় নিশ্চিত কিছু চলছে। আমিও দেখতে চাই শেষটা। এরা আর কত দূর যেতে পারে এটা দেখতে চাই। আমি হুট করেই বলি, একটা কথা বলবো? উনি তাকিয়ে থেকে মাথা দুলায়। আমি বলি, সারোয়ারকে অন্ধভাবে ভালোবাসার কোনো আলাদা কারণ আছে? আপনার একটু শাসন ওকে মানুষ বানাতে পারতো। কেন এতটা ছাড় দিলেন আপনি? উনি কিছুক্ষণ ছলো ছলো নয়নে আমার দিকে তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিলেন। এই প্রথমবার ওনার কান্না আমার কাছে মেকি মনে হলো না। মনে হলো মানুষটা অনেক দিন পর মন খুলে কাঁদছে, মন থেকে কাঁদছে। বলুন তো, আমার কি আপনাদেরকে সুযোগ দেওয়া উচিত? আপনার দিক থেকে একটা সুখ স্মৃতি বলুন তো, যেটা মনে করে আপনাদের আরেকবার সুযোগ দেওয়া উচিত আমার। কিংবা সারারের কোন বিষয়টা মনে করে ওকে আবার জীবনে আনবো? এত মিথ্যাচার, এত নাটক কেন করলেন আমার সাথে? উনি আমার প্রশ্ন শুনলেন চুপচাপ। কিছুক্ষণ পর মাথা তুলে আমার দিকে তাকালেন। আমি মানছি অনেক ভুল করেছি জীবনে। জীবনের শেষ মুহূর্তে সে ভুলগুলো বেশ বুঝতে পারছি। সম্পদ, সন্তান আর স্বাস্থ্য, তিনটে অমূল্য জিনিস হারিয়ে ফেলেছি। জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই রে মা। কেবল ছেলেটাকে জীবনে স্থিতিশীল দেখে চোখ বুঝতে চাই। সারোয়ারের বাবাকে কথা দিয়েছিলাম সারোয়ারকে দেখে রাখবো। এখন ফেরার সময় দেখছি আমি জবাব দেওয়ার মতো কোনো উত্তর রেডি করতে পারিনি। শান্তি পাচ্ছি না রে মা। আমি জানি সারোয়ার অনেক ভুল করেছে জীবনে, কিন্তু ঠেকে ঠেকে ও অনেক পাল্টেছে। তুমি ওকে বিশ্বাস করতে পারছো না। এটা অবশ্য সারোয়ারেরই দোষ। তবুও আমি বলবো, তুমি আমার ছেলেটাকে শেষ একবার সুযোগ দাও মা। অন্তত বাচ্চাটার জন্য হলেও সুযোগ দাও। তোমাদের সুখী দেখলে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। আর এই শান্তি আমি আপনাকে কেন দেব? আমার মনে পড়ে না আপনি কখনো কোনোভাবে শান্তি দিয়েছিলেন আমায়। শুধু তাই না, এখানে এসে আমার বাসায় ওঠার জন্যও বিস্তর নাটক করেছেন আপনি, তবুও সুযোগ চাইছেন। উনি দীর্ঘশ্বাস ফেললেন, চেহারায় বিষাদ ছেয়ে আছে। বিধবা জীবন খুব সহজ নয় মেয়ে। তুমি যেই ভয়ে সারোয়ারকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, ঠিক তেমন কোনো ভয় আমারও ছিল। সারোয়ারের বাবা হুট করে একদিন মারা গেল। তার সম্পদ সে নিজ কষ্টে গড়েছিল, কিন্তু কোনো কিছুই কারোর নামে ছিল না, যার ফলে আমার জীবিত শাশুড়ি ছেলেদের সম্পদের ভাগিদার হয়ে যান। সে মা ভাগিদার হলেও সমস্যা নেই, কিন্তু তার ভাগিদার হওয়ার সুযোগ নিয়ে সারোয়ারের চাচা আমাদের সব কিছু থেকে বঞ্চিত করতে উঠে পড়ে লাগলো। সারোয়ারের বাবা মারা যাওয়ার কয়দিন পরেই ওরা পরিবার সমেত এ বাড়িতে এসে ওঠে। আমি ব্যবসা বুঝতাম না, তাও ভাগ্য ভালো রঙ্গনের বাবা আমাকে সেই সময় অনেক সাহায্য করেছিল। ধীরে ধীরে দুলাভাইয়ের কাছ থেকে ব্যবসা বুঝে নিলাম। তবুও সারোয়ারের চাচাকে পরিবার সমেত টানতে হতো, অন্যায় আবদার মেনে নিতে হতো। এদিকে আমার ননদ তার মেয়ে রেবাকে সারোয়ারের সাথে বিয়ে দিতে চায়। তার কথা, রেবাকে বিয়ে করালে সারোয়ারের চাচা এতটা ঝালাবে না। আমিও সব দিক ভেবে ননদের প্রস্তাবে রাজি হলাম। সারোয়ার আর রেবাকে দেখলাম নিজেদের মধ্যে বেশ মিল। আমি মনে মনে স্বস্তি পেলাম। এর মধ্যে সারোয়ার তোমার কথা বললে আমি অবাক হলাম। ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। সারোয়ারের কথায় রেবা দুঃখও পেয়েছিল, আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল। ওর ফুপু মেয়ের হাল দেখে খেপে গেল। ওরা আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো, কারণ আমি ওদের বলেছিলাম সারোয়ারের সাথে রেবার বিয়ে দেব। অপরদিকে সারোয়ার জেদ ধরেছে তোমাকে বিয়ে করবে। একটা মাত্র ছেলে বলে ওকে বেশ আদর করেছে ছোটবেলা থেকে। তাছাড়া সম্পদ রক্ষা করতেও সারোয়ারকে প্রয়োজন। কিন্তু ছেলে তো মায়ের কষ্ট বুঝলো না। ওর চাচা ফুপুদের ক্রমাগত আক্রমণে আমি বিপর্যস্ত, এটাও বুঝলো না। তার একটাই জেদ, সে তোমাকে বিয়ে করবে। বাধ্য হয়ে মেনে নিতে হলো, কিন্তু সঙ্গত কারণেই তোমাকে পছন্দ হলো না আমার। আমি হেসে ফেলি। তাহলে এখন কেন পছন্দ করছেন? নিজেদের সব হারিয়ে এখনই কেন আমাকে যোগ্য মনে হচ্ছে আপনার? নিরাপদ জীবনের আশায়? উনি বিরক্ত হলেন মনে হলো। মুখের রেখায় চাপা অস্বস্তি দেখলাম। এখানে পছন্দ অপছন্দের কথা হচ্ছে না দুপুর। আমার দুই মেয়ে আমার সাথে সম্পর্ক না রাখুক, কিন্তু ওরা নিজেদের জীবনে ভালো আছে। এক সারোয়ার নিজের ভুলে ভরা জীবন নিয়ে এখন পস্তাচ্ছে। মা হয়ে সন্তানের এমন কষ্ট কি করে দেখি? আমার পর সারোয়ার একদম একা হয়ে যাবে। বোনরা ওকে পছন্দ করে না, বউকে নিজের ভুলে হারিয়েছে। একা পৃথিবীতে বেঁচে থাকবে কি করে আমার ছেলে? আমি তো মরেও শান্তি পাবো না দুপুর। তুমি যেমন তোমার মেয়েকে নিয়ে ভাবো, আমিও আমার ছেলেকে নিয়ে ভাবছি। এতে আমি কোথায় দোষী বলো তো? মুখের রেখায় চাপা অস্বস্তি দেখলাম।
আমি দুটোর চেপে ওনার দিকে তাকিয়ে থাকি। না, এত কথা শোনার পরেও ওনার প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি যাচ্ছে না। ভাবছি, মানুষ ভুল করে যদি ভুল বুঝতে না পারে তাহলে বেশ বিপদ। তার ভুলেরই সাজা সে পাচ্ছে, সেই রিয়েলাইজেশন তার কখনো হবে না। তিতুন বড় হচ্ছে, ওকে স্কুলে দেবে। সব বাচ্চার বাবা দেখে ও নিজের বাবার আবদার করবে। তখন কি করবে দুপুর? ওকে কি বলে বুঝ দেবে? আমি স্বামী ছাড়া সন্তান মানুষ করেছি। আমি জানি কি পরিমাণ কষ্ট করতে হয় একজন মাকে। আর শেষ পর্যন্ত যদি সন্তান সারোয়ারের মতো হয় তাহলে তো জীবন শেষ। তাই বলছি, সব ভেবে সারোয়ারকে আর একবার সুযোগ দিয়ে দেখো। অন্তত তিতুনের কথা ভেবে হলেও। মেয়েরা মা হওয়ার পর যা কিছু সিদ্ধান্ত নেয় সন্তানের ভালো ভেবেই নেয়। তুমি নিশ্চয়ই তার ব্যতিক্রম না? ওনার কথা শুনে দ্বন্দ্বে পড়ে গেলাম। তিতুনকে নিয়ে চিন্তা হচ্ছে বটে, ওনার কথাগুলো খুব ভুল কিছু নয়। তিতুন বাবার কথা খুব বলতো, আর সারোয়ারকে পাওয়ার সাথে সাথে যে পরিমাণ খুশি সে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন হুট করেই আবার সারোয়ার চলে গেলে ওকে সামলানো মুশকিল হবে। এতদিন বাবাকে দেখেনি সেটা একরকম, কিন্তু এখন দেখার পর আবার হারিয়ে ফেলে ওর মনোজগতে কি প্রভাব পড়বে সেটাই ভাবছি। এলোমেলো ভাবতে ভাবতেই হসপিটাল থেকে ফোন এলো। একটা সিভিয়ার কন্ডিশনের পেশেন্ট এসেছে, এখনই হসপিটালে যেতে হবে। মোমেনা খালাকে বলে বেরিয়ে এলাম। 2 দিন হলো রঙ্গন আমায় এড়িয়ে চলছে। হসপিটালে দেখা হলেও ভালো মন্দ কিছু না বলেই মুখ ফিরিয়ে চলে যায়। আজও তাই করেছিল। আমি ধরলাম, রঙ্গন কেন এমন করছিস আমার সাথে? রঙ্গন অবাক হলো। কেমন করছি? কথা বলছিস না? ভাইয়ের বউয়ের সাথে কি কথা বলবো? কথা বলা কি উচিত? রঙ্গন হেলা ভরে জবাব দিল। আমার হৃদয়ে সুই ফোটার মতো সূক্ষ্ম ব্যথা টের পেলাম। হেসে বলি, মাথা গেছে নাকি তোর? কি উল্টাপাল্টা বকছিস? রঙ্গন গম্ভীর হয়ে আমায় দেখলো। কেন, ভুল কিছু বলেছি? তুই এখনো সারোয়ারের বউ না? তোর স্বামী, শাশুড়ি, সন্তান সবাইকে নিয়ে সুখের সংসার। সেখানে আমি কে তোর জীবনে? তুই আমার বন্ধু রঙ্গন, আর কোন পরিচয়ের দরকার আছে বল? রঙ্গন হাসলো। স্বামীর চাইতে বড় পরিচয় আর হয় না। এতদিন আমাকে দরকার ছিল, তোর পাশে থেকেছি, এখন আর দরকার নেই। আমি মৃদু স্বরে আর্তনাদ করি, কি বলছিস এসব? রঙ্গন বিন্দু মাত্র ঘাবড়ে গেল না, অটল গলায় জবাব দিল, সত্যি বলছি, শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। সারোয়ারকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। বলে আর দাঁড়ালো না, আমাকে ফেলে রেখে হেঁটে চলে গেল। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম মিনিট খানেক। নিজেকে সামনে চেম্বারে এলাম, কিন্তু মন পড়ে রইল রঙ্গনের কাছে। রাতে চেম্বার করে ফেরার পর বাসায় ফিরে আরেক দফা ঝাঁকি খেলাম। ড্রয়িং রুমে সারোয়ার বসে আছে তিতুনের সাথে। আমাকে দেখে হাসার চেষ্টা করে বলল, মার শরীর খারাপ হয়ে গেছিল, আমাকে রাখলো দেখে আসলাম। আমি কাছে থাকলে একটু সাহস হয়। মেজাজ খারাপ ছিল। উত্তর দিলাম, তো নিজের কাছে নিয়ে গেলেই তো পারো, পরের মেয়ের কাছে ফেলে রেখেছো কেন? সারোয়ার মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। তিতুন পাশ থেকে বলল, মাম্মা বাবাকে বকছো কেন? বাবা অনেক ভালো মা, বাবাকে বকবে না। কথা বাড়াতে মন চায় না। ঘরে এলাম, সারাদিনের ক্লান্তি শরীরে ঝেঁকে বসেছে। গোসল করে বেরোতেই কথা কাটাকাটির আওয়াজ পেলাম। মোমেনা খালা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। খালা, ওই লোকটা আসছে। আমি ব্রু কুচকে গেল আমার। কোন লোক? ওই যে আপনাকে মাঝে মাঝে এইটা সেটা পাঠায়, ভাইয়ার সাথে ঝগড়া লাগতেছে তার। আমি দ্রুত হাতে গায়ে ওড়না চাপিয়ে এগিয়ে গেলাম। ড্রয়িং রুমে যেতেই দেখলাম সারোয়ারের চেহারা বাংলার 5 হয়ে আছে। সোফায় বসে পা দুলাচ্ছে মাশরাফি ওরফে রাফি। আমাকে দেখে গা দুলিয়ে হাসলো। ম্যাডাম, দেশের বাইরে ছিলাম, আসার পর থেকে মনটা ছটপট করছিল আপনাকে দেখার জন্য, তাই বাসাতে চলে আসলাম। কিন্তু এসে দেখি এলাহি কারবার, আপনার স্বামী ক্যারেক্টার উধাও হয়েছে। আমি রেগে চেঁচিয়ে উঠলাম, আপনার সাহস তো কম না? আপনি আবার আমার বাসায় চলে এসেছেন। ঢুকতে দিল কি আপনাকে? আমি আজই সিকিউরিটির উপর কমপ্লেইন করবো, দাঁড়ান। রাফি হো হো করে হাসলো। নিজের তৈরি করা বাড়িতে নিজে আসতে পারবো না, কি বলেন ম্যাডাম? যাই হোক, আইছিলাম আপনাকে একবার দেখতে, দেখলাম এখন জায়গা। আর হ্যাঁ, আপনার স্বামী লোকটা বেশি সুবিধার না, আমাকে না চিনে বাড়াবাড়ি করতেছিল, তাই একটু শাসন করেছি। কিছু মনে করেন না ম্যাডাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি ম্যাডাম, আপনার জন্য ছোট একটা গিফট আনছিলাম, এই যে টেবিলে রেখে গেলাম। রাফি চলে যেতে সারোয়ার আমার উপর চেঁচিয়ে উঠলো, আমাকে ছেড়ে এসে ভালোই তো আছো দুপুর। রঙ্গন এই লোক, তোমার দেখি খোঁজ রাখার লোকের অভাব নেই, এই জন্যই আমাকে দরকার হয় না তোমার।
আমি সন্ধিহান নজরে তাকিয়ে জানতে চাইলাম, কি বলতে চাইছো? সারোয়ার অবজ্ঞার সাথে হেসে বলল, বলার কি আর দরকার আছে? একজন ইয়াং মেয়ে 5 বছর স্বামী ছাড়া কিভাবে থাকে তা তো পরিষ্কার বুঝতে পারছি। এই জন্যই আমি ফিরে আসায় তোমার ভালো লাগছে না, তাই না? সারাদিনের ধকলে শরীর মন নাকাল হয়েছিল। সারোয়ারের কথা শুনে শরীর ঝাঁকি দিয়ে উঠল। এগিয়ে গিয়ে সজোরে চর কষালাম ওর গালে। তারপর বললাম, বানর কখনো মানুষ হয় না। তুমি তোমার মাকে নিয়ে চলে যাও সারোয়ার। তোমাকে ছাড়া আমি ভালো আছি, এটা তো দেখছোই তুমি। আর তিতুনকে এতদিন একাই সামলেছি, এখনো পারবো। সারোয়ার এগিয়ে এসে আমার জড়িয়ে ধরলো। আরে তুমি এত রাগ করো কেন দুপুর? আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম। সামান্য দোষটামি করেছে। আমি জানি তুমি কখনোই এরকম মেয়ে না যে অন্য কারো সাথে জীবন জড়াবে। প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো এমন দোষটামি করবো না। দীর্ঘদিন পরে সারোয়ারের সান্নিধ্য বিচলিত করলো আমাকে। ভীষণ বিচ্ছিরি অনুভূতি। দেখবেন মন থেকে কাউকে ভালো না লাগলে তার ছোঁয়াকে কাটার মতো লাগবে। আমারও সেই রকম লাগছিল। আমি সারোয়ারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাই। সারোয়ার বুঝতে পেরে আরো আঁকড়ে ধরলো আমায়। আমি কঠোর স্বরে বলি, দুষ্টামি করো বা না করো, ভদ্র ভাষায় চলে যেতে বলেছি, চলে যাবে। আর আমি আমার কথা ফিরিয়ে নেব না। এবার দয়া করে ছাড়ো আমায়। বেশি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না সারোয়ার। সারোয়ার আমায় ছেড়ে দিয়ে সামনে দাঁড়ায়। এমন করছো কেন দুপুর? বললাম তো সরি। আচ্ছা, কান ধরে ভুল স্বীকার করলে মাফ করবে? তাইলে তাই করছি। আমি কিছু বলবো তার আগে সারোয়ার কাম ধরে দাঁড়ায়। প্লিজ মাফ করে দাও। আমি অনড়ভাবে মাথা দুলাই, মাফ করলাম। কিন্তু তোমরা চলে যাবে এই কথা নড়চড় হবে না সারোয়ার। আমি জীবনে আর কোনো জটিলতা চাই না। সারোয়ার এবার রেগে গেল। বাড়াবাড়ি করছো দুপুর। সব কিছু তুমি ডিসাইড করার কে? তোমার একার জীবন হলে কোনো কথা ছিল না, কিন্তু এখন তিতুন আছে। ও যেমন তোমার মেয়ে তেমনি আমারও মেয়ে। মানলাম তুমি এই যাবৎ একাই ওর দেখাশোনা করেছ, কিন্তু আমি তো ওর কথা জানতাম না। জানলে নিশ্চয়ই ওকে ফেলে দিতাম না। হতে পারতো ওর কথা জানলে আমিও পাল্টে যেতাম। এরকম পরিস্থিতিতে পড়তেই হতো না আমাদের। তবুও যখন বলছো ঠিক আছে চলে যাব আমরা, তার আগে তিতুনের কাছে জানতে চাই ও কি চায়। ও যদি বাবাকে ওর লাগবে না তাহলে চলে যাব আমি। এবার ঠিক আছে? আমি দ্বিধায় পড়ে গেলাম। তিতুন কখনো তা বলবে না জানি আমি। এই কয়দিনে সারোয়ার বেশ ভালো বন্ধুত্ব করে ফেলেছে তিতুনের সাথে। কড়া কথা বলতে গিয়েও থেমে গেলাম। তিতুন একা থাকে, সারোয়ার যেরকম মানুষ তাতে ওকে ভরসা করা যায় না। আমি চুপ করে গেলাম। বুঝতে পারছি এভাবে হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। সারোয়ার এত সহজে ছাড়বে না আমাদের। আমার দুর্বলতা বুঝেই সারোয়ার লক্ষ্মী ছেলের মতো হাসলো। তুমি খামোখায় রাগ করছো দুপুর। বলছি তো ভুল করে ফেলেছি। আমি অনুতপ্ত। আমি খেয়াল রাখবো, আর হবে না এমন কিছু। আমি জবাব না দিয়ে নিজের রুমে ফিরে এলাম। মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো ফেঁসে গেছি সারোয়ারের সাথে। গতবার কোনোভাবে পালিয়ে এলেও এইবার সেই পথটাও নেই। আর পালিয়ে যাবই বা কোথায়? প্রতিবার নিজেকে ভেঙে নতুন করে শুরু করাটা তো সম্ভব না। এবার তাহলে কি করব? কিভাবে মুক্তি মিলবে সারোয়ারের হাত থেকে? দিনগুলো একভাবে কেটে যাচ্ছে। সারোয়ারের সাথে কথা বলছি না পারো তো পক্ষে। তিতুন সারা দিন কি করছে সেসব ক্ষণে ক্ষণে সিসিটিভিতে দেখে নিচ্ছি। মেয়ে তার বাবা আর দাদির সাথে বেশ ভালো সময় কাটাচ্ছে। এর মাঝে শাশুড়ির শরীর বেশ খারাপ হলো। ওনার অনিচ্ছা সত্ত্বেও কয়দিন হসপিটালে থাকতে হলো। আমাদের এই হসপিটালে মাঝে মাঝে দেশের বাইরে থেকে ডক্টররা আসে, ফ্রিতে রোগী দেখে। হতদরিদ্র 4-5 জনের অপারেশনও করে দেয় ফ্রিতে। শাশুড়ির কপাল ভালো, এবার একজন ক্যান্সার বিশেষজ্ঞ এসেছেন। ওনার নাম ড্যানিয়েল লুইস। আমি লুইসের কাছে শাশুড়ির ফাইল দিয়ে অনুরোধ করলাম ওনার ট্রিটমেন্ট করতে। লুইস বেশ আন্তরিকতার সাথে ওনার সমস্ত রিপোর্ট দেখলো। বর্তমান শারীরিক অবস্থা দেখলো সে। জানালো ওনার অবস্থা খুব একটা ভালো না। দ্বিতীয়বার ক্যান্সার ফিরে আসা মানে সেটা আগের তুলনায় বেশি শক্তি নিয়ে আক্রমণ করে। শরীর ঔষধ চিনে ফেলে বলে ঔষধ কাজ কম করে আর রোগ দ্রুত ছড়ায়। অল্প কিছুদিন ওনার হাতে আছে, পারলে ওনাকে মানসিক শান্তি দাও, তাতে করে মৃত্যুটা সহনীয় হবে তার জন্য। ডক্টর হিসেবে রোগীর জন্য স্বাভাবিক সহানুভূতি মনে এলো। যত যাই হোক, কারো মৃত্যু কখনোই আনন্দদায়ক কিছু নয়। শাশুড়ির অসুস্থতার ফায়দা লুটল সারোয়ার। সে তার মাকে দেখতে কয়েক দফা হসপিটালে এলো আর গেল। লোকে জেনে গেল সে আমার স্বামী। সেও তার মতো করে গল্প বানিয়ে সকলকে বলে গেল। হসপিটালে আমাকে নিয়ে জোর গুঞ্জন চলছে, বেশ বুঝতে পারছি। ইচ্ছে করেও না শোনার ভান করি, কিন্তু দিন শেষে যখন ঘুমোতে যাই মনটা খচখচ করে। বুঝতে পারছি না চাইতেও আবারও এই সম্পর্কের জালে জড়িয়ে যাচ্ছি আমি। জাল এমনভাবে জড়িয়ে ধরছে আমাকে, আমি চাইলেও ফট করে জাল কেটে বেরোতে পারবো না। অনিচ্ছায় আমরা সুখী পরিবার সেজে দিন কাটাচ্ছি।
কিভাবে কাটাচ্ছি, কেন কাটাচ্ছি, এসব ভাবনা প্রতিনিয়ত আমায় ক্ষতবিক্ষত করছে। তার উপর রঙ্গন কদিন ধরে হসপিটালে আসছে না। কয়েকজনকে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পেলাম না। আমি ফোন দিয়েছি অগণিত বার, কিন্তু ফোন ধরেনিও। গত 5 বছরের রঙ্গন আমার একমাত্র ভরসার জায়গা আর কথা জমা রাখার বক্স হয়ে গিয়েছিল।